নমস্কার, 24 অস্ট্রেলিয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর যে পাক ভারতের সমঝোতার পরেও পাকিস্তানের তরফ থেকে শ্রীনগরে একের পর এক গোলাবর্ষণ এবং ড্রোনের মাধ্যমে তারা চেষ্টা করছে হামলা চালানোর। তাহলে আমেরিকার প্রচেষ্টায় যে সমঝোতা চুক্তি করা হলো সেই সমঝোতা চুক্তিকে পাক উল্লঙ্ঘন করলো। সেই সমঝোতা চুক্তিকে পাক উল্লঙ্ঘন করে ভারতের বুকে একের পর এক গোলাবর্ষণ এবং ড্রোনের মাধ্যমে হামলা করার চেষ্টা। শ্রীনগরে এই মুহূর্তে ব্ল্যাকআউট হয়ে রয়েছে, পুরো এরিয়া ব্ল্যাকআউট করা হয়েছে। পাকের এই রকম আচরণের জন্য ভারত প্রস্তুত। এই মুহূর্তে ভারতের বিএসএফ এর তরফ থেকেও কিন্তু একের পর এক জবাব দেওয়া হচ্ছে। তাহলে প্রশ্ন এখানে থাকছে যে তাহলে কেন এই সমঝোতা চুক্তি? তাহলে আমেরিকার এই সমঝোতা চুক্তিতে ভারত যখন সাড়া দিয়ে সমঝোতা চুক্তি করলো, তাহলে পাক কেন সেই সমঝোতা চুক্তিকে অ্যাকসেপ্ট করলো না? আসলে পাকিস্তানের সরকার তো শুধু পাকিস্তানের সেনা, পাকিস্তানের সরকারের কথায় তো চলে না, সেখানে জঙ্গিবাদী যারা সংস্থা রয়েছে তাদের কথায় সেনাবাহিনী চলে। অতএব জঙ্গি বাহিনীরা তারা কিন্তু কোনো সময় ভারতের সাথে কোনো রকম সুসম্পর্ক রাখতে চায় না। তারা সব সময় ভারতের উপর একের পর এক হামলা আনার জন্য তারা প্রস্তুত। এদিকে ভারত কিন্তু বলে দিয়েছে কোনো রকম জঙ্গি হামলাকে বরদাস্ত করা হবে না, যে কোনো জঙ্গি হামলাকে যুদ্ধ বলে ঘোষণা করা হবে। তাহলে এই মুহূর্তে যে জঙ্গি হামলা ভারতের বুকের উপরে আছে পড়ছে, শ্রীনগর ব্ল্যাকআউট, আপনারা দেখাচ্ছি সেই ছবি। শ্রীনগর কিন্তু পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। শ্রীনগরের আকাশে কিন্তু জ্বলজ্বল করছে কিছু, আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। দেখুন শ্রীনগরের আকাশে কিছু জ্বলজ্বল করা কিছু ড্রোনের ছবি যেটা ধরা পড়েছে। সেই ছবি কিন্তু পাকিস্তানের তরফ থেকে ড্রোন পাঠানো হয়েছে ভারতের শ্রীনগরের বুকে। আসলে আমরা এই নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক গৌতম দত্ত মহাশয়। আমি গৌতম দত্ত বাবুর কাছে যাব। গৌতম বাবু, ভারত সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো, কিন্তু তারপরেও পাকিস্তানের তরফ থেকে একের পর এক গোলাবর্ষণ এবং ড্রোনের মাধ্যমে তারা নজরদারি চালাচ্ছে এবং ভারতকে আক্রমণের চেষ্টা করছে। তাহলে আমেরিকার এই সিদ্ধান্তে, যখন আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন এই সমঝোতা চুক্তি হলো, বিকেল 5টার পর থেকে দুই দেশ কোনো রকম গোলাবর্ষণ করবে না এমনটা প্রতিশ্রুতি রাখা হলো। ভারত কিন্তু সেই কথায় সাড়া দিল। ভারতের কিন্তু ক্ষতি হয়েছে, ভারতের কিন্তু 26টা পর্যটক মারা গেছে, ভারতের উপরে কিন্তু জঙ্গি আনা হয়েছে। ভারত যখন তার পাল্টা রিয়াকশন নেওয়া শুরু করলো, তখন আমেরিকার মধ্যস্থতায় সেখানে পাকিস্তান এবং ভারতের মধ্যে সেই সমঝোতা চুক্তি করা হলো। কিন্তু দেখুন সেই সমঝোতা চুক্তির কোনো ভ্যালুই নেই। যেখানে আমেরিকা সেই সমঝোতা চুক্তি রাখলো, ভারত যার মান্যতা দিল, পাকিস্তান তার 0% মান্যতা রাখলো না। পাকিস্তান কিন্তু কিছুক্ষণের মধ্যেই 8টা-15 মিনিট থেকে ওপার থেকে গোলাবর্ষণ এবং একের পর এক ড্রোনের মাধ্যমে শ্রীনগরের বুকে তারা নজরদারি চালাতে শুরু করেছে এবং তারা অ্যাটাক করার মনোভাবে তারা ভারতের বুকে তারা এই ড্রোন উড়িয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা গৌতম বাবু? আসলে প্রথম বলতে হচ্ছে যে পাকিস্তানেই আছে, পাকিস্তানের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তান তো পাকিস্তানের প্রশাসন চালায় না, পাকিস্তান চালায় হচ্ছে জঙ্গিদের দ্বারা। ফলে সেনাবাহিনী এবং সরকারের সঙ্গে তাদের কোনো সমন্বয় নেই। সেনাবাহিনীর মধ্যেও দুটো ভাগ আছে। একটা অংশ সরাসরি জঙ্গিদের দ্বারা পরিচালিত হয়, আরেকটা অংশ সরকারের দ্বারা পরিচালিত হওয়ার চেষ্টা করে। এবং সেনাবাহিনীতেও কিন্তু বিশেষত আপনার ওই তেহরিক তালিবান কি বলেছে পাকিস্তান, তাদের প্রচুর লোকজন সেখানে রয়েছে। এবং সরকারের সঙ্গে যে আজকে সেনাবাহিনীর কোনো সমন্বয় নেই, এটা কিন্তু খোলা হওয়া উচিত। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এইরকম একটা বিরতির সিদ্ধান্ত মনে হয় আরেকটু সময় নিয়ে ধীরে আলোচনার মধ্য দিয়ে সেটা করলে ভালো হতো। কারণ আমরা যখন যুদ্ধে গেছিলাম, যুদ্ধ ঠিক নয়, আমরা যখন প্রত্যাঘাত করবো সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন যেমন আমরা সর্বদলীয় বৈঠক করে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা যুদ্ধবিরতির ক্ষেত্রেও মনে হয় আর একটু ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তটা নিলে আমার মনে হয় ভালো হতো। কারণ ভারত তো পাকিস্তানের একটা টুইটে, ডোনাল্ড ট্রাম্পের টুইটে ভারত সঙ্গে সঙ্গে যুদ্ধ প্রত্যাহার করলো এবং প্রত্যাঘাত করছিল ভারত, সেটা কিন্তু প্রত্যাহার করলো এবং সেটাকে কিন্তু তারা উইথড্র করে নিল।
কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আজকে আমেরিকা কি এই জিনিসটা দেখতে পাচ্ছে না যে ভারতের ওপর একের পর এক আক্রমণ আসছে, ভারতের ওপরে জঙ্গি আনা হচ্ছে, তারপরেও ভারতকে এইভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে? আমি 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 আপনাকে বলছি, আমি জানি যে 1971 সালের সঙ্গে 2025 সালের মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। তবু আমাকে বলতেই হবে যে যে সময় বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হতে যাচ্ছিল, সেই সময় কিন্তু এই আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের পক্ষে থেকে সপ্তম নৌবহর পাঠাতে চেয়েছিল। তখন ভারতের চিরকালীন বন্ধু রাশিয়া ভারতের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তদানীন্তন ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ প্রয়াত ইন্দিরাজি কিন্তু আমেরিকাকে সেদিন ভয় পায়নি এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল। ফলে সেই পাকিস্তান যখন মধ্যস্থতার ভূমিকা নিবে তখন তাকে বিশ্বাস করবার ক্ষেত্রে আরেকটু সময় নেওয়া দরকার ছিল। অর্থাৎ আজকে সেই আমেরিকাকে বিশ্বাস করবার ক্ষেত্রে আরেকটু সময় নেওয়া উচিত ছিল। আজকে আমেরিকাই উত্তর দেখ যে কি করে সে তার কথার কি মান্যতা রইল বা তারই বা কথার কি মান্যতা রইল। আমার তো মনে হচ্ছে যে এই যে 3 ঘন্টা সময়ের যে বিরতি, এই বিরতিটা ছিল অ্যাকচুয়ালি পাকিস্তানের ঘর গুছিয়ে নেবার সময়। পাকিস্তান চাইছিল আমি একটু ঘর গুছিয়ে নিই। যদিও আপনারা জানেন যে এই সময়ে একটা ইম্পর্টেন্ট কোড আনকোড একটা কথা আসছে, যেটা হচ্ছে চীন সম্পর্কে। অর্থাৎ চীন বলেছে যে সার্বভৌমত্ব রক্ষা করবার অধিকার সকলেরই আছে। অর্থাৎ চীন এই টুইট একটা করেছে বলে আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। জানি না সেটা ফেক কিনা, যদি ফেকও হতে পারে, কারণ অনেক ভিডিও বেরোচ্ছে এআই এর দৌলতে। অর্থাৎ এই এর ফলে যে কথাটা বেরিয়েছে, চীনের বিদেশ মন্ত্রী যে কথাটা বলেছেন সেটা আদৌ সত্যি মিথ্যা আমরা এখনো ক্লিয়ার নই, কিন্তু এরকম একটা কথা কিন্তু অলরেডি ছড়িয়ে গেছে। সম্ভবত যদি সেটা সত্যিই ধরে নেই তাহলে পরে বুঝতে হবে যে একের পর এক যেভাবে চীনা সমরাস্ত্রগুলো ভেঙে পড়ছে, তাতে করে বিশ্বের বাজারে চীনা সমরাস্ত্রের কিন্তু অত্যন্ত হাস্যকর অবস্থা তৈরি হচ্ছে। ফলে আগামী দিনে সমরাস্ত্র বিক্রয় করবার ক্ষেত্রেও কিন্তু চীন একটা বিপদের মধ্যে পড়বে, এটা কিন্তু চীনও উপলব্ধি করতে পারছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমি এর আগেও আপনাকে সকালবেলা বা সন্ধ্যাবেলা আমি বলেছিলাম যে পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরে চীনের প্রচুর টাকা ইনভেস্ট রয়েছে, কোম্পানির পিছনে প্রচুর টাকা ইনভেস্ট করা রয়েছে। ফলত চীন কিন্তু সবচেয়ে একটা ফাপড়ে পড়ে আছে। চীন কিন্তু একটা অদ্ভুত সমস্যার মধ্যে আছে যে এই সময় এই পাকিস্তান এবং ভারতের যুদ্ধের পরিপ্রেক্ষিতে তাদের বিজনেসের প্রচুর সমস্যা হয়ে যেতে পারে, বিজনেস প্রচুর ক্ষতি হতে পারে। ফলত চীনের একটা ব্যক্তির স্বার্থ তো রয়েইছে, সেই স্বার্থটার কথা ভেবেও কিন্তু চীন এই ধরনের কথা প্রয়োগ করতে পারে। যদিও আমি বিশ্বাস করি চীন অত্যন্ত দায়িত্বশীলভাবে ধীরে সিদ্ধান্ত নেয়, কিন্তু এক্ষেত্রে এই সিদ্ধান্তটাকেও উপেক্ষা করা যাচ্ছে না, কারণ চীনের কি ভূমিকা থাকবে আমরা এখনো ক্লিয়ার হতে পারিনি। যদিও 48 ঘন্টা যুদ্ধের আবহের মধ্যে চীন সেই অর্থে কোনো সিদ্ধান্ত বা সেই অর্থে চীনের সরকারি তরফে কোনো প্রেস বিবৃতি আমরা পাইনি। ফলত এই প্রেস বিবৃতিটা আদৌ সত্যি না মিথ্যি সেটা আমাদের জানতে আরেকটু সময় লেগে যাবে। কিন্তু যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে পাকিস্তান যেভাবে আজকে এই কি বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে, এই চুক্তিটাকে লঙ্ঘন করে, সিক্সফায়ারকে লঙ্ঘন করে আজকে তারা নতুন করে আবার যুদ্ধে জড়িয়ে পড়লো এবং যেভাবে একের পর এক ড্রোন হামলা করতে শুরু করে দিল, এটা কিন্তু বিশ্বের কাছে পাকিস্তান তার নিজের স্বরূপটাই চিনিয়ে দিল। পাকিস্তান সম্পর্কে কিন্তু মানুষের যে একটা চিরকালীন মানসিকতা ছিল যে পাকিস্তান হচ্ছে সন্ত্রাসের আতুরঘর, পাকিস্তান হচ্ছে সন্ত্রাসকে মদদ দেওয়ার জন্য আতুরঘর। আসলে পাকিস্তানের কোনো উপায় নেই, কারণ সন্ত্রাসবাদীদের অর্থে পাকিস্তানের দেশটা চলে এবং সামরিক বাহিনী কিন্তু এই যে কি বলবো এই সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগ সাজছে। আপনারা দেখছেন যে কজন জঙ্গি মারা গেছে তাদের যে সমাধি দেওয়া হচ্ছে, কবর দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু পাকিস্তানের সেনাপ্রধানরা উপস্থিত থাকছেন এবং সরকারিভাবে তাদের দেহের উপরে পাকিস্তানের জাতীয় পতাকা দেওয়া হচ্ছে। এটা দেখলেই বোঝা যায় যে পাকিস্তানের সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তান দেশটার কত নিবিড় যোগাযোগ আছে। ফলে
এটা একটা বড় বিষয়। ফলে পাকিস্তানে যারা সন্ত্রাসবাদী তারা এই বিষয়টাকে মেনে নিতে পারেনি, তারা আবার গৌতমবাবু, কোথাও না কোথাও যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম, ভারত কোথাও না কোথাও আজকে বশতা স্বীকার করলো কি আমেরিকার কাছে? কারণ ভারত যখন আমেরিকার মধ্যস্থতায় যখন ডোনাল্ড ট্রাম্প যখন এই টুইট করলেন, তখন কিন্তু ভারতের কি পজিশন বা অবস্থা সেটা কিন্তু বিবেচনা না করেই তিনি এই টুইটটা করলেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেটা আপনি বললেন 1971 সালে, সেক্ষেত্রেও কিন্তু আমেরিকা চেয়েছিল ভারতকে কিন্তু দবিয়ে দেওয়ার জন্য, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তখন কিন্তু রাশিয়া বন্ধু, রাশিয়ার সহযোগিতায় তিনি কিন্তু চোখে চোখ রাঙিয়ে আমেরিকার সাথে সেই তাকে উত্তর দিয়েছিলেন এবং তার যে লক্ষ্য সেই লক্ষ্যটা তিনি কিন্তু পুরো করতে পেরেছিলেন। তাই আজকে কিন্তু পূর্ব পাকিস্তান কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছিল, নাহলে কিন্তু এখনো সেই পূর্ব পাকিস্তান থেকে যেত, সেই পাকিস্তানের অংশ হিসাবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে যে যদি ন্যূনতম পাকিস্তানের মধ্যে যদি তাদের মধ্যে লজ্জা থাকতো, তাহলে তারা হয়তো এই এত মার খাওয়ার পরেও তারা যখন আমেরিকার পায়ে গিয়ে ধরলো এবং আমেরিকার মধ্যস্থতা চাইলো, আমেরিকা তখন কিন্তু ভারতকে সেইভাবে সেই মধ্যস্থতার চুক্তির মধ্যে নিয়ে এলো এবং সেই মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করলো। কিন্তু তারপরে দেখুন, যদি ভারতের পাকিস্তান যদি চায়, কিন্তু পাকিস্তানে যারা সন্ত্রাসবাদী চালাচ্ছে, যে জঙ্গিগুলো রয়েছে, তারা কিন্তু চায় না যে কোনো মধ্যস্থতার মধ্যে আসতে। অর্থাৎ পাকিস্তান কি দুটো ভাগে ডিভাইডেড এখানে, যেখানে এক্ষুনি আমরা আলোচনা করলাম, যার ফলে তারা একের পর এক গোলাবর্ষণ করছে। এই পরিস্থিতিতে ভারতের স্ট্যান্ড পয়েন্টটা কি হয়েছে, কিভাবে দেখছেন আপনি? আমি আপনাকে একটা কথা বলি, এটা এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, পাকিস্তানে কিন্তু একটা বড় পরিবর্তন বোধহয় খুব সামনেই চলে আসে। যে কোনো সময় পাকিস্তানে গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে। পাকিস্তানে যে কোনো সময় গণ অভ্যুত্থান হয়ে যেতে পারে, কারণ পাকিস্তানে আর আসিম মুনিরকে কেউ মেনে নিতে পারছে না এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তান প্রশাসনে আবার সামরিক ক্ষমতার কি বলছে নতুন কেউ ক্ষমতার আসতে পারে, তার একটা পূর্বাভাস কিন্তু মনে হচ্ছে। যে পাকিস্তানে এই গণ অভ্যুত্থান সরকারকে মেনে নিতে চাইছে না, অর্থাৎ প্রশাসন সরকারকে মেনে নিতে চাচ্ছে না, সেনাবাহিনী সরকারকে মেনে নিতে চাচ্ছে না। আমার মনে হচ্ছে এটা তার একটা প্রাথমিক প্রিকশন। ফলে এই যে যুদ্ধটা অ্যানাউন্স করে দিল, এটা কিন্তু সেনাবাহিনী একতরফা ভাবে যুদ্ধটাকে অ্যানাউন্স করেছে। ফলে আজকে সেনাবাহিনীর সঙ্গে কিন্তু পাকিস্তান সরকারের কতটা কি বলবো পারস্পরিক সম্পর্ক আছে, এটা কিন্তু আমাদের বুঝতে আর বাকি থাকছে না, যে তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। ফলে যে কোনো সময় পাকিস্তানের মাটিতে সামরিক অভ্যুত্থান ঘটে যেতে পারে, কারণ পাকিস্তান কিন্তু অনেক কিছু দ্বারা আবর্তিত হয়। সেখানে আইএসআই আছে, সেখানে জঙ্গি সংগঠনগুলো আছে, সেখানে সামরিক বাহিনীর মধ্যে দ্বিধাবিভক্ত অবস্থা আছে, প্লাস সরকার একটা পজিশনে আছে। এইরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যখন আবার যুদ্ধ শুরু করে দিল, তার মানে হচ্ছে পাকিস্তান যে কোনো সময় গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে, এটা আমার অন্তত মনে হচ্ছে। একদম, যেখানে একটা দেশ মধ্যস্থতায়, যেখানে পাকিস্তান তার কাছে সেই দেশের কাছে গিয়ে তারা ভিক্ষা প্রার্থনা করলো এবং তারপরে যখন সেই মধ্যস্থতায় সেই দেশ যখন ভারতকে যখন সেই মধ্যস্থতায় নিয়ে এলো, তখন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে পাকিস্তান আবার তাদের মূর্তিতে ফিরে এলো। তো আপনার মনে হয় না এক্ষেত্রে আমেরিকা কিন্তু এখনো নিশ্চুপ, এখনো কিন্তু তাদের তরফ থেকে কোনো টুইট আমরা দেখলাম না? না, আমেরিকার তো বলবার কিছু নেই। আমেরিকা যত বড় মুখ করে কথাটা বলেছিল, আমেরিকা এখন নিজেকেই প্রমাণ করতে ব্যস্ত হোক যে তার কথা পাকিস্তান শোনেননি। কারণ পাকিস্তানকে আপনি জানেন যে গতকালই কিন্তু এবং এই আমেরিকার উপরেই যে জঙ্গি আনা হয়েছিল, সেই লাদেন কিন্তু পাকিস্তানে গিয়েই কিন্তু আশ্রয় নিয়েছিল এবং এই পাকিস্তান থেকেই কিন্তু তাদেরকে এই লাদেনকে খুঁজে বার করতে হয়েছিল। কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে আজকে সেই পাকিস্তানকে কোথাও না কোথাও আমেরিকা আবার সাপোর্ট করছে এখন। না, আর আরেকটা বিষয় বলে, অ্যাকচুয়ালি আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো ছিল। 90-এর দশকের পর থেকে আমেরিকার সঙ্গে সম্পর্কটা খারাপ হতে থাকে, বিশেষত যখন ট্রেড সেন্টারে আক্রমণটা হয়, তারপর থেকেই কিন্তু পাকিস্তানের সঙ্গে আমেরিকার আস্তে আস্তে দূরত্ব বাড়ে এবং পরবর্তী সময় লাদেনকে তো মারাই হয় এবং সেটা ঠিক আছে। কিন্তু মাত্র একদিন আগে আইএমএফ থেকে আজকে ঋণ পাইয়ে দিয়েছে এই আমেরিকা, এরাই তো পাইয়ে দিচ্ছে। আজকে 24 ঘন্টা পার হতে না হতে পাকিস্তান তার আসল আরেকটা চেহারা দেখিয়ে দিল। এবার আমেরিকা কি ভাবতে হবে, আমেরিকা তাকে কতটা কি করবে। আসলে কি জানেন তো,
আসল ব্যাপারটা হচ্ছে এদেরকেই ঋণ পাইয়ে দিবে, আবার এই ঋণের টাকা দিয়ে এরাই যাতে সমরাস্ত্র কেনে সেই পরিস্থিতি এরাই তৈরি করে দেবে। ফলে এটা পৃথিবীতে আসলে কি, এই যে আপনার আমরা বলি না যে এই সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হয়, সরকারের একটা পলিসি থাকে, এই যে ডিএ আমরা বাড়িয়ে দিচ্ছি, এই টাকাটা কোথায় যাবে? কিছুটা অংশ সরকারের কোষাগারে যাবে, আর বাকি অংশটা তো এই মার্কেটেই রোল করবে এই টাকাটা। তেমনি এই যে কি বলে হচ্ছে আমেরিকা, এরাই টাকা পাইয়ে দিবে, আবার সেখান থেকে সেই টাকা নিয়ে সমরস্ত্র তারা কিনবে, তারা আবার বিজনেস করবে। এই যে ট্যাকটিস এবং এই যে পরম্পরা ভাবে চলছে, এবং গোটা বিশ্বে অস্ত্র বিক্রির যে একটা কৌশল, সেই কৌশলগুলো এগুলোর সঙ্গে জড়িয়ে আছে, আর আমরা সকলে এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি। আজকে পাকিস্তানকে অত দ্রুত বিশ্বাস করাটা যে ঠিক হয়নি, সেটা 3 ঘন্টা, অর্থাৎ 9টা 7 মিনিটে তো বিরতি বিরতি ক্যান্সেল হয়ে গেল, 9টা 7 মিনিটে আবার তারা হামলা শুরু করলো। অর্থাৎ মাঝখানে এই 3 ঘন্টার সময়ের বিরতির কারণে যে পরিস্থিতিটা তৈরি হলো, এটা কিন্তু একটু ভেবে এগোনো দরকার ছিল। যদিও ভারত সামনে নিয়েছে, এবং ভারতবর্ষের যা এখন যা পরিস্থিতি, এবং ভারতবর্ষের যে সামরিক বাহিনীর শক্তি, এবং একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতবর্ষ যে জায়গাটায় আছে, আমার বিশ্বাস যে এটা অলরেডি আজকে রাত্রে অনেক কিছুই হয়ে যাবে। কারণ আজকে আর ভারত সেই অর্থে কারো কথা শুনবে বলে আমার তো অন্তত মনে হচ্ছে না। আপনার মনে হচ্ছে না, কিন্তু আদৌ কি এটা সম্ভব? কারণ ভারত হচ্ছে সহনশীল দেশ, ভারত হচ্ছে শৃঙ্খলা পরায়ণ দেশ, কিন্তু যখনই দেখলেন আমেরিকার মধ্যস্থতায়, যখন আমেরিকা চাইছে যে এই বিষয়টা যেন শান্ত হোক এবং দুই দেশের মানুষ যেন তারা শান্তিতে বসবাস করতে পারে, তখন কিন্তু ভারত সেই প্রপোজালটা কিন্তু অ্যাকসেপ্ট করলো। ভারত যদি উস্কানিমূলক যদি তাদের চিন্তাভাবনা হতো, তাহলে কিন্তু ভারত এখানে কিন্তু সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করতো না। এবং এই সুযোগে, যেটা প্রতিবেশী দেশ পাকিস্তান বারবার বলছে যে ভারত একটা সুযোগ তৈরি করেছে, করে তাদেরকে তাদের উপরে এই মিসাইল দিয়ে বা এই ড্রোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে থেকে যদি ভারতের এই মনোবৃত্তি থাকতো, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই সমঝোতা চুক্তিতে ভারত স্বাক্ষর করতো না। কিন্তু এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনার মনে হয় ভারত কি আবার পাল্টা জবাব দিতে পারবে? পাকিস্তান কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার বিরুদ্ধে গিয়ে কথা বললো, ভারত কি সেটা করতে পারবে? আমি আপনাকে বলি যে ভারত যে সিদ্ধান্তটা নিয়েছিল, অর্থাৎ যুদ্ধবিরতি যে সিদ্ধান্তটা নিয়েছিল, তাতে কিন্তু সবচেয়ে বেশি হতবাক হয়েছিল 140 কোটি মানুষ। ভারতবর্ষের 140 কোটি মানুষ কিন্তু হতবাক হয়ে গেছিল, কি ব্যাপার এই পরিস্থিতিতে পাকিস্তানের মতো একটা বিশ্বাসঘাতক একটা জঙ্গি স্থানকে হঠাৎ কেন স্পেয়ার করলো তাদের। আজকে আমরা বলছি 26 জন মারা গেছে, প্র্যাকটিক্যালটা তো 26 জন নয়, কারণ তারপরও প্রচুর নিরপরাধ সিভিলিয়ানদের এই 48 ঘন্টার মধ্যে তাদেরকে মেরেছে, এবং একের পর এক সিভিলিয়ান হত্যা করেছে পাকিস্তান। বলে সেগুলোও কিন্তু ভারতবর্ষের নাগরিক, সেই তারাও তো ভারতবর্ষের মাটিতে জন্মেছে, তাদেরকে হত্যা করেছে। আপনারা জানেন সাম থাপা, তাকে গতকালকে মেরেছে আধিকারিক একজন স্বভাবতই, এবং আজকেও কি বলছে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করার পরে আমাদের একজন সেনা জওয়ান মারা গেছে, আমরা টিভির বিভিন্ন চ্যানেলগুলোতে সেটাও দেখাচ্ছে। ফলে প্রচুর সেনাবাহিনীর উপরে আঘাত আনছে, সিভিলিয়ানদের উপর আঘাত আনছে, এবং আজকে এখন যে আক্রমণগুলো করছে স্কুল, হাসপাতাল এবং ধর্মস্থানগুলোতে, কি বলা হচ্ছে আপনার বিভিন্ন ধর্মীয় স্থানগুলোকে আঘাত আনছে। তাহলে পাকিস্তানের আমাদের উদ্দেশ্যটা তো পরিষ্কার। ফলে এটাতে ভারত যে কিছুটা হতবাক হয়নি তা না, কিন্তু মানে 3 ঘন্টার মধ্যে তারা যেভাবে রিটেলিয়েট করলো প্রতিশোধ নেবার জন্য, এটাতে ভারত কিন্তু হতবাক হয়েছে, কিন্তু আবার ভারত সামলেও নিয়েছে। এখন আর কিছু বলবার জায়গা নেই, এখন আর পিছু টান নেই, এখন আর পিছোবার জায়গা নেই, এখন ভারতকে সামনেই এগিয়ে যেতে হবে। ভারত সামনেই এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র ক্ষণিকের একটা বিশ্বাস ছিল। বিশ্বাস তো করতেই হয়। আন্তর্জাতিক কতগুলো সমস্যা থাকে, এই যুদ্ধগুলোর মধ্যে দিয়ে অনেকে জড়িয়ে যায়। কারণ আমরা যত কথাই বলি না কেন, যুদ্ধ কখনোই আমাদেরকে শান্তি দেয় না, যুদ্ধের মধ্যে দিয়ে অর্থনৈতিক বিপর্যয় হয়। ভারতের মতো একটা উন্নয়নশীল দেশ এবং তার জিডিপি যতই ভালো থাকুক না কেন, যুদ্ধের মধ্যে দিয়ে যে ক্ষতিটা হয়, সেই ক্ষতিটাও তো ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশনের উপরে প্রভাব পড়ে।
এবং এই ফিনান্সিয়াল কন্ডিশনের উপর যে প্রভাব যাতে না পড়ে, আবার যুদ্ধের মধ্য দিয়ে তাদেরকে হালকা সবক শিখিয়ে দেওয়া, এবং এই সমকালীন সময়ের মধ্যে যতজন জঙ্গিকে ভারত নিকেশ করেছে, ভারতীয় সেনারা নিকেশ করেছে, এটা তো উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। সত্যি সত্যি ভারত যদি অল আউট নেমে যায়, তাহলে পরে বাংলা পাকিস্তানের মতো দেশে সত্যি সত্যি জঙ্গি বলে কিছু থাকবে বলে আমার অন্তত মনে হয় না। এবং ভারত কিন্তু এবার সেদিকেই এগোচ্ছে। সেদিকে এগোচ্ছে। আমাদের 140 কোটি ভারতবাসী ভারত মাতার সাথে রয়েছে। আপনাদের জানিয়ে দিই যে সমঝোতা চুক্তি হওয়ার পর ঠিক 2 ঘন্টার মধ্যেই কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু পাকিস্তানের তরফ থেকে আবার সেই গোলাবর্ষণ শুরু করা হলো সীমান্তে, এবং ড্রোনের মাধ্যমে শ্রীনগরের বিভিন্ন জায়গায় পাকিস্তানি ড্রোন দেখা গেল। আমরা দেখলাম যে শ্রীনগরকে পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া হলো ভারত সরকারের তরফ থেকে, এবং ভারত সরকারের তরফ থেকে যথাযথ বিএসএফ এর প্রচেষ্টায় সে তার মুহূর্তের জবাব যেটা বলে সেটা কিন্তু দেওয়া হচ্ছে পাকিস্তানকে এই মুহূর্তে। কিন্তু আমরা প্রথম দিনই বলেছিলাম যে পাকিস্তানকে পাকিস্তানের ভাষায় জবাব দিতে হবে, যতই সমঝোতা চুক্তি হোক না কেন, সেখানে দাঁড়িয়ে যতই আমরা শান্তির কথা বলি না কেন, এই পাকিস্তান নামক যে দেশটা, এরা কিন্তু কোনোদিন শান্তিটা বোঝে না। এদের মধ্যে এদের দেশের মধ্যে দেখুন জিডিপি কোথায় গিয়ে ঠেকেছে, বন্যায় ভাসছে দেশটা। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা কি পজিশনে দাঁড়িয়েছে। 1 কিলো চাল কিনতে গেলে তাদের প্রায় 300 সামথিং এরকম টাকা দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে এই দেশের কিন্তু তাদের ইয়েটা দেখুন, তাদের উদ্যোগ তো দেখুন, তারা নিজের দেশের মানুষ কিভাবে বাঁচবে সেটা তাদের কোনো চিন্তা নেই, কিন্তু প্রতিবেশীদের ভারতকে কিভাবে শেষ করবে, ভারতের মন্দির কিভাবে নষ্ট করবে, ভারতের সার্বভৌমত্বকে কিভাবে নষ্ট করবে, কিভাবে জঙ্গি আনার মাধ্যমে ভারতের মাটিকে রক্তাক্ত করবে, তার পরিকল্পনা কিন্তু পাকিস্তানের জঙ্গিরা কিন্তু কনস্ট্যান্ট অনবরত করে যাচ্ছে। তাদের দেশের লোকেরা যে না খেতে মরছে, তারা যে সেখানে শান্তিতে নেই, তাদের দেখার মতো এই জঙ্গিদের কাছে কোনো সময় নেই। আর এই জঙ্গিরাই কিন্তু এই সেনাদেরকে নিয়ন্ত্রণ করছে। আজকে না হলে আজকে আমেরিকার মধ্যস্থতায় যখন এই সমঝোতা চুক্তি, কি দাম রইল এই সমঝোতা চুক্তির, যেখানে আমেরিকার মতো একটা দেশ, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, তার মধ্যস্থতায় দাঁড়িয়ে যখন ভারত যখন সেটা নতস্বীকার করলো, ভারত যখন তাকে মান্যতা দিল, পাকিস্তান তো তাকে তুর্কি মেলে উড়িয়ে দিল। কারণ পাকিস্তান জানে তাকে কাউকেই ভক্ষেপ করে না। সেখানে দাঁড়িয়ে থেকে দেখুন এখনো পর্যন্ত আমেরিকার তরফ থেকে কোনো রকম কোনো টুইট বা কোনো রকম কোনো আমরা তার প্রতিক্রিয়া দেখতে পাইনি। তার মানে পাকিস্তান মানে না কাউকে, ভারতকে খুলেআম চ্যালেঞ্জ করছে। এবার সার্বভৌমত্বের আমাদের প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমাদের দেখতে হবে যে আমাদের রাষ্ট্রসংঘ কারা কারা ভারতের সমর্থনে রয়েছে, কারা কারা ভারতকে প্রকৃত বন্ধু। যেমন রাশিয়ার কথা আমরা বললাম, 1971 সালেও কিন্তু আমেরিকা চোখ রাঙানোর পরেও কিন্তু ভারত তার উপরে চোখ রাঙিয়ে কথা বলে আমেরিকা রাশিয়ার সাহায্যে কিন্তু তারা পূর্ব পাকিস্তানকে তারা বাংলাদেশ তৈরি করতে পেরেছিল। আজকে দাঁড়িয়ে আমার মনে হয় সেই সময় আবার এসছে ঘুরে দাঁড়ানোর। এখন এই মুহূর্তে ভারতকে তার ডিসিশন তাকেই নিতে হবে, এবং যারা তার প্রকৃত বন্ধু তাদেরকে সাথে নিয়ে কিন্তু আমার মনে হয় একেবারে এগিয়ে যেতে হবে। যেরকম একের পর এক পাকিস্তানের বিভিন্ন জায়গাগুলোকে ধ্বংস করছিল, পাকিস্তানের 60টা এয়ারবাস কিন্তু ভারতের প্রত্যাঘাতে নষ্ট করা হয়েছে, সেটা কিন্তু পাকিস্তানও সেটা কিন্তু মেনেছে। এবং আকাশের বিভিন্ন জায়গায়, আকাশ থেকে বিভিন্ন জায়গায় মিসাইলের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে পাকিস্তানের একের পর এক যেগুলো এয়ারবাস রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়েছে, এবং পাকিস্তান কিন্তু যথেষ্ট হিলে গেছে। এবং তারপরেই কিন্তু শুনলাম যে এই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এইটা সমঝোতা চুক্তি হলো, কিন্তু তারপরে মনে হয় পাকিস্তান আবার তাদের জঙ্গি সংগঠন নিয়ে আবার এগিয়ে এসছে। আমার মনে হয় যে এই পাকিস্তানকে মুহূর্তের জবাব দেওয়ার সময় এসে গেছে। কি বলবেন গৌতম বাবু? হ্যাঁ, আমি আপনাকে বলি যে সময় ভারত যুদ্ধবিরতি চুক্তিটা করলো, এবং সেটা আমেরিকার কি বলবো মধ্যস্থতায়, মানে যুদ্ধবিরতিটাকে কেন্দ্র করে কিন্তু পক্ষান্তরে ভারতের প্রথম দিকটা আমি মনে করি লসই হয়েছে। আমার এটা ব্যক্তিগত মতামত, লসই হয়েছে। কারণ আর পাশাপাশি পাকিস্তানের লাভ হয়েছে। আমি অন্তত মনে করেছিলাম যে পাকিস্তান এই যুদ্ধবিরতিটা করতে চেয়েছিল এই কারণেই, যে যদি পাকিস্তান আর কিছুটা সময় যুদ্ধের মধ্যে থাকে এবং এই দিকটাতে যদি ফোকাস থাকে, তাহলে ওই দিক দিয়ে বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধ প্রদেশের বিদ্রোহ মাথা চালাটা এমন ভাবে দিয়ে দেবে যে যাতে করে ওই প্রদেশগুলো কিন্তু তাদের হাতছাড়া হবার সম্ভাবনা থাকবে প্রবল, এবং সেই দিকটা একদম খোলা থাকবে। তারা অনায়াসেই তাদের আখের গুছিয়ে নেবে, এবং সেটা হয়েওছে তাই।
এবং এই সময়ের মধ্যে 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে বালুচরা অলরেডি তাদের নিজস্ব পতাকা তুলে দিয়ে এবং রাষ্ট্রপুঞ্জের কাছে তাদের দাবি পেশ করে ফেলেছে স্বাধীন দেশ হিসেবে। এবং তালিবানরা অলরেডি আক্রমণ করেছে খাইবার পাখতুনখোয়াতে। ফলত তারা সেই দিকটাতে নজর দিতে পারবে ভেবে এই যুদ্ধবিরতিটা করেছিল, এবং সেক্ষেত্রে আজকে যুদ্ধ আবার চালু করতে কিন্তু পাকিস্তানের লস হলো। কিরকম লস হলো, যে আবার কিন্তু ভারতের দিকে তাদের ফোকাসটা রাখতে হবে এবং ওই দিকটা তাদের কিন্তু একদম খুল্লা হয়ে যাবে। ভারতের যেটা লস হলো, ভারতের যেটা আমার ব্যক্তিগত মতে ভারতের যেটা লস হলো সেটা হচ্ছে ভারতের চিরকালীন বন্ধু হচ্ছে রাশিয়া, এবং রাশিয়া এই যুদ্ধেও কিন্তু রাশিয়া ভারতের পাশেই আছে বা ছিল। ফলত রাশিয়া যখন দেখছে যে এই যুদ্ধের মধ্যে মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে ভারত, বেশি করে বিশ্বাস করছে আমেরিকাকে, অর্থাৎ আমেরিকার মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে, তখন কিন্তু রাশিয়ার মধ্যে একটা ইগো কমপ্লেক্স কাজ করতে পারে যে কি ব্যাপার, আমি তার পাশে আছি আর আমেরিকা মধ্যস্থতার ভূমিকা নিচ্ছে। ফলত রাশিয়ার মধ্যে কিন্তু সেই রকম একটা পরিস্থিতি মানসিকতার জন্ম নিতে পারে। ফলে ভারত কূটনৈতিক ভাবে সেটাও হয়তো কাটিয়ে উঠতে পারবে, কিন্তু আমার মনে হয় যে ভারতের এই যুদ্ধবিরতিটা সেই সময় না করলেই ভালো হতো। কারণ পাকিস্তানের মতো একটা বেঈমান দেশকে ভারতের যুদ্ধবিরতি করবার কোনো প্রয়োজন ছিল না। সাপকে বিশ্বাস করে কি লাভ? আপনি যদি সাপকে বিশ্বাস করেন, সাপ কি আপনার সঙ্গে একসঙ্গে সহাবস্থান করবে? আপনি তাকে যতই দুধ কলা দিয়ে পুষুন না কেন, সাপ কি আপনার সঙ্গে সহাবস্থান করবে? সুযোগ পেলে সে ছোবল মারবে, সুযোগ পেলে সে ফোর্স করে উঠবে। পাকিস্তানে সে তাই, পাকিস্তান তার থেকে বেশি না। সাপও একটা নিরীহ প্রাণী, আমি জানি, আমাদের নাগমাতা সাপ, কিন্তু তারপরেও বলতে হচ্ছে কথার পরিপ্রেক্ষিতে যে এই ওরা অনেকটা সেই রকম মানে সুযোগ পেলেই ছবল মারবে। এরা আজকে সেই মুহূর্তে 3 ঘন্টা বিরতি কাটতে না কাটতেই তারা আবার ছবল মেরে দিচ্ছে। এটা হচ্ছে পাকিস্তানের চিরাচরিত অভ্যাস। এবং একাধিকবার আজকে আমরা যদি এই সময়টা কেন ধরবো, আমরা যদি কার্গিলের যুদ্ধপ্রান্ত দেখি, আমরা যদি 65-তে দেখি, আমরা যদি কি বলেছে 99 বলুন, 65 বলুন, 48 বলুন, 47-48 বলুন, একই তো অবস্থা। এই বিশ্বাসঘাতক দেশকে বিশ্বাস করবার কিছু নেই। সুতরাং এখন যা করা উচিত, আর না করলে ভারতকে পস্তাতে হবে। একদম আমিও একমত যে এখন যা করার সেটা করা উচিত, নাহলে কিন্তু ভারতকে পস্তাতে হবে। এই রকমই পাকিস্তান এই রকমই সমঝোতা চুক্তি করবে, বারংবার করবে এবং রাষ্ট্রপুঞ্জের কাছে দেখাবে যে তারা শান্তি চাইছে এবং তারা শান্তির মাধ্যমে বিষয়টা সমাধান করতে চাইছে। কিন্তু ভেতরে তারা কিন্তু এই বর্ডার সীমান্তে, এই এলওসি সীমান্তে তারা কিন্তু এইভাবে নিরীহ মানুষদের হত্যা করবে, এইভাবে তারা গোলাবর্ষণ করবে, এইভাবে তারা ভারতকে সবসময় শান্তিতে থাকতে দেবে না। ভারতকে কোথাও না কোথাও সবসময় একটা অস্থির অবস্থার মধ্যে রাখবে এবং তারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে। হ্যাঁ গৌতম বাবু, আরেকটা বিষয় আপনাকে বলি যে ওই অতীতটা আমাদের মনে রাখতে হয়। এই একইভাবে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, অত্যন্ত সম্মানীয় মানুষ ছিলেন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, তিনি এইভাবে পাকিস্তানকে বিশ্বাস করেছিলেন এবং মৈত্রী চুক্তি করেছিলেন, মৈত্রী যাত্রা করেছিলেন। এবং সে দেশের তখন পারভেজ মোশাররফ ছিলেন দায়িত্বে, তিনি এলেন ভারতবর্ষে তাকে দারুণভাবে আতিথেয়তা করা হলো। আর অল্প কিছুদিন পরেই তারা কার্গিলের যুদ্ধ করেছে। যখন আমরা আতিথেয়তায় ব্যস্ত, তাদেরকে বিশ্বাস করতে শুরু করলাম, আর তখন তারা ঘুড়ি সাজাচ্ছিল ভারতবর্ষকে আক্রমণ করবার জন্য। ফলে তাদেরকে বিশ্বাস করবার নয়। অতীতেও ভারত বিশ্বাস করে ঠকেছে, আরেকবার বিশ্বাস করে না ঠকলেও অন্তত বিশ্বাস করে আরেকবার ছবল মারছে। অর্থাৎ ওদের বিশ্বাস করা মানেই হচ্ছে ওরা ছবল মারবার জন্য প্রস্তুত হওয়া। সুতরাং বিশ্বাস করা যাবে না, ওরা ছবল মারবেই, আমাদেরকে তৈরি করতে হবে। আপনার মনে হয় না যে এই পরিস্থিতিতে ভারতকে একটা সলিড গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এবং পাক অধিকৃত কাশ্মীরের উপরে ভারতকে টার্গেট করতে হবে? হ্যাঁ, না আমি তো আপনাকে বলছি যে অলরেডি বিদেশ মন্ত্রকের প্রেস কনফারেন্স তো হয়েও গেছে। আর কারণ ভারতের কাছে একটা জোরদার একটা প্রুফ হয়ে গেল যে এখানে আমেরিকার মধ্যস্থতা ভারত যখন যুদ্ধবিরতি করলো, সেই সময় কিন্তু পাকিস্তান আবার তার নিজের ফর্মে ফিরে এলো। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারতকে আমার মনে হয় যে তার নিজের চিন্তা ভাবনাকে অনড় রেখে তাকে এগিয়ে যেতে হবে এবং তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। হ্যাঁ, রাজনীতিতে একটা সুন্দর কথা আছে জানেন তো,
রাজনীতির সেই সুন্দর কথাটা হচ্ছে সরল মনে ভালোবাসা ভালো, কিন্তু সরল মনে বিশ্বাস করা যাবে না। আপনি সবাইকে সরল মনে ভালোবাসুন, কোনো আপত্তি নেই, কিন্তু সরল মনে বিশ্বাস করা যাবে না। তাই পাকিস্তানকে সরল মনে বিশ্বাস করা যাবে না। আজকে প্রত্যাঘাতের একদম কঠিন এবং নির্মম প্রত্যাঘাতের সময় এসে গেছে। এই প্রত্যাঘাত দিতেই হবে, তা না হলে যারা আজকে আমাদের নিরীহ মানুষগুলো মারা গেছে তাদের আত্মা শান্তি পাবে না। তাদের আত্মার শান্তির প্রয়োজন আছে। দীর্ঘদিন 47 সালের পরে ক্রমানুসারে এই কাশ্মীরকে রক্তাক্ত করে রেখেছে এই পাকিস্তান। তাদেরকে আর কত সুযোগ দেওয়া যাবে? পাকিস্তানকে আর কত সুযোগ দিবেন? তাদের সুযোগ দেওয়ার কিছু নেই। অটল বিহারী বাজপেয়ী বিশ্বাস করেছিলেন, আজকে মনে পড়ছে সেই প্রয়াত মহান প্রধানমন্ত্রীর কথা। বিশ্বাস করেছিলেন মহান প্রধানমন্ত্রী, তার বিনিময়ে তারা কার্গিলে যুদ্ধ করেছিল, কার্গিলে তাদের সেনাবাহিনীকে ঢুকিয়ে দিয়েছিল। ভারতবর্ষে আজকে আবার যুদ্ধবিরতি হলো, আজকে আবার 3 ঘন্টা পরেই আবার যুদ্ধ শুরু করে দিল। তাহলে তাদের বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা একই জিনিস। একদম, পাকিস্তানকে বিশ্বাস করা আর আপনি সাপকে যদি বিশ্বাস করেন, দুটো একই জিনিস। পাকিস্তান বলে এক কথা, কিন্তু করে তাদের জঙ্গি, যে তারা যে নামে পরিচিত, যে জঙ্গি তৈরির একটি ফ্যাক্টরি এই দেশটা, সেই কার্যক্রম কিন্তু তারা অনবরত চালিয়ে যাচ্ছে। আমাদের দেখার বিষয় যে আগামী দিনে ভারতের কি পদক্ষেপ হবে, আমাদের কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন। সাধারণ মানুষ যাদের মৃত্যু হলো, যাদের এই ভারতবর্ষের মাটিতে যাদের রক্তক্ষরণ হলো, তাদের জন্য ভারত সরকারের আগামী দিনে কি রণনীতি হবে বা কি প্রচেষ্টা হবে, সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু দেখার জন্য বসে আছে। এটা নয় যে আপনি একটা বোমবাজি করে দিলেন, দিয়ে তারপরে আপনি তার সাথে একটা মিউচুয়াল সমঝোতায় চলে এলেন, তাতে কিন্তু মানুষের রক্ত বা মানুষের প্রতিশোধের যে আগুন, সেটা কিন্তু ঠান্ডা হবে না। আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে যে এই যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে বাংলাদেশে, আমার পাশের দেশ, মহান দেশ বাংলাদেশ যারা বলে, সেই মহান দেশ সোনার বাংলা, এখন তো সেটা বিশ্বাসঘাতক বাংলাদেশে, সেই বিশ্বাসঘাতক বাংলাদেশে প্রচুর ফেক ভিডিও চালু আছে যে ভারতের এত ক্ষতি হয়ে গেছে, ভারতের এত সৈন্য মারা গেছে, ভারতের এত রাফায়েল থেকে আরম্ভ করে প্রচুর এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেছে, ঘুরছে সেই ভিডিওগুলো ঘুরছে। এবং যুদ্ধবিরতির পরে আমি দেখছিলাম তারা আবার লিখছে যে ভারত বাধ্য হচ্ছে যুদ্ধবিরতি করতে। এই সমস্ত ফেক ভিডিও এই বাংলাদেশ চালু করেছে। সুতরাং সেই বাংলাদেশকেও কিন্তু আজকে সবক শেখানোর প্রশ্ন এসে গেছে, এবং এটা দেখে বাংলাদেশকে উপলব্ধি করতে হবে, বাংলাদেশ তুমি ভারত বিশ্বাস করা মানে তোমরা তার দুর্বলতার সুযোগ মনে করবে না। যদি ভারতকে দুর্বল মনে করো, তার কি পরিণত হবে এই যে পাকিস্তান থেকে দেখে নাও। এটা কিন্তু বাংলাদেশকেও দেখিয়ে দেওয়ার সময় এসে গেছে। কারণ এই বিশ্বাসঘাতক একটি দেশকে ভারতবর্ষ খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, সব রকম কি বলবো প্রতিঘাত থেকে বাঁচিয়ে রেখে একটা গাছের ছায়া দিয়ে সেই দেশটাকে বড় করেছে। সেই দেশ আজকে ভারতের বিরোধিতা করছে। সুতরাং তাকেও সবক শেখানো হবে আগামী দিনে। শিখবে, দেখে দেখেই শিখে যাবে। একদম, আমাদের সময় করে শেষ হয়ে এসছে, আমরা তাই অনুষ্ঠান এখানে শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ গৌতম বাবু, আপনি আমাদের সাথে থেকে সমস্ত বিষয়গুলো আলোচনা করলেন, আমাদের দর্শকদের কাছে তুলে ধরলেন, এবং আমাদের দর্শকদের কাছে ভাবমূর্তিটা প্রকাশ করে আমাদের দর্শককে সেটা জানানোর চেষ্টা করলাম আমরা। সর্বোপরি আমরা এই কথাই বলবো যে পাকিস্তান যেভাবে তারা এই মুহূর্তে সমঝোতা চুক্তির পরেও তারা যে হামলা চালিয়ে যাচ্ছে, আমার মনে হয় এর একটা তীব্র প্রতিশোধ ভারতের তরফ থেকে নেওয়া উচিত। ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যথেষ্ট তৎপর, এবং তারা এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন, এবং রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন রেখেই তারা কিন্তু ভারত কিন্তু কোনো স্টেপ নেবে। কেন ভারত এমনটা নয় যে রাষ্ট্রসংঘের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে, কারণ এই মুহূর্তে ভারত যেরকম তার নিজের আভ্যন্তরীণ বিষয়টা চিন্তা করছে, সেরকম রাষ্ট্রসংঘের যে বিষয়টা সেটাও কিন্তু ভারত চিন্তা করছে। তাই ভারত এতটা সহনশীল হয়ে এই মুহূর্তে পাকিস্তানের এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করলেন আমেরিকার মধ্যস্থতায়।
কিন্তু ভারতের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, ভারতের কাছে যথেষ্ট এই মুহূর্তে যেটা বলবো কারণ রয়েছে যে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দেওয়ার। আমার মনে হয় যে পাকিস্তানের এই বিষয়গুলোকে রাষ্ট্রপুঞ্জের কাছে নিয়ে আসা উচিত এবং আরও তীব্র থেকে তীব্রতর আক্রমণ পাকিস্তানের বিরুদ্ধে করে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া উচিত, তার ভাষায় তাকে জবাব দেওয়া উচিত। কারণ পাকিস্তান এই মুহূর্তে কিন্তু যতই চেষ্টা করুক ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং আকাশ বাহিনীতে তারা কিন্তু তাদের কাছে কিন্তু পিছিয়েই রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান বারংবার ড্রোন উড়িয়ে চেষ্টা করেছে যে ভারতকে ক্ষতবিক্ষত করতে। সেখানে সুদর্শন 400-এর মাধ্যমে যে নিপুণসটা আমাদের কাছে রয়েছে, যে আমাদের কাছে হাতিয়ারটা রয়েছে রাশিয়ার কাছ থেকে ভারত যেটা নিয়ে এসছে, তার মাধ্যমে কিন্তু 800 কিলোমিটার দূর থেকে সেই ড্রোনগুলোকে চিহ্নিত করা সম্ভব হচ্ছে এবং 400 কিলোমিটারের দূর থেকে সেটা কিন্তু নষ্ট করে দেওয়া সম্ভব হচ্ছে, যার ফলে তারা স্পর্শ করতে পারছে না ভারতের মাটি স্পর্শ করার আগেই কিন্তু সেই ড্রোনগুলোকে নাস্তানাবুদ করে দিচ্ছে ভারত, যার ফলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অনেক কম এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখানে ভারতের মাটিতে ঢুকে আক্রমণ করতে 10 বার ভাবতে হচ্ছে পাকিস্তানকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান একটা চিন্তা ভাবনা করেছিল এবং আমেরিকার মধ্যস্থতায় তারা চেয়েছিল যে ভারতকে শান্ত রাখতে এবং তারা তাদের প্রতিক্রিয়া তারা চালিয়ে যাবে, কিন্তু এটা সম্ভব নয়। আমরা দেখব আগামী দিনে ভারত সরকারের কি এর মধ্যে প্রতিক্রিয়া থাকছে, কি স্টেপ নিচ্ছে, সমস্ত আমরা আপডেট আপনার কাছে রাখবো এবং সমস্ত আপডেট নিয়ে আপনাদের কাছে আমরা দেখাতে থাকবো। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।